স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। হবিগঞ্জের নবীগঞ্জে মৃত্যু ঝুঁকি জেনেও ব্রিজের নিচে বসবাস করছে 14 সদস্যের একটি পরিবার। নিজস্ব কোনো ভিটেমাটি না থাকায় দিনের পর দিন এভাবেই মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি কোনো সরকারি সহযোগিতা। ব্রিজের নিচে টিনের বেড়া দিয়ে খুপড়ি ঘর বেঁধেছেন বৃদ্ধ মোহাম্মদ আলাবর মিয়া। স্ত্রী, সন্তান ও নাতি নাতনি সহ 14 সদস্যের পরিবার নিয়ে এখানেই বসবাস করছেন দীর্ঘ 13 বছর ধরে। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকার শাখা বরাক নদীর এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। এভাবে বসবাসে প্রতিনিয়ত রয়েছে মৃত্যুর ঝুঁকি। রাতে যানবাহনের শব্দে কেঁপে ওঠে পরিবারের শিশুরা। নিজস্ব ভিটা না থাকায় এভাবেই মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। আমি গরিব অবস্থায় 13 বছর ধরে থাকি। পাঞ্জাকান্দি উঠে যায় পুলে চলে, কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের কোনো সাহায্য দেয় না, আমাদের দেখে না, কেউ দেখে না। আমি সরকারের কতবার দিছি, কিন্তু সরকারি কথা পাইছি না। 12-13 বছর ধরে যাবা আমরা ইনো ওনার বাচ্চা হাচ্চা খাম কাজ করুন, তে খাই না তিন খাই লইয়া অভাবে দিন যার হানি আঞ্জি উঠে বকা কষ্ট করি। আমরা তো চেয়ারম্যান মেম্বারও দেখুন নিয়া। আমরা যে 7 ভাই, এখন আমরা তাকে ফুলের তোলে, আর আমিও কষ্ট মষ্ট করে গাড়ি উড়া চালাই তে চলি। আমরা এখন বড় চিন্তাত আছি। এখন এনে মনে হলে উত্তালিয়া থাকি, মানে এরা রাতকে উঠে ডরাই আর। সংসারের অভাব অনটনে বন্ধ রয়েছে শিশুদের পড়াশোনাও। অভিযোগ রয়েছে 72 বছর বয়সী এই বৃদ্ধের কপালে জুটেনি সরকারি কোনো সহযোগিতা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও হয়নি কোনো সমাধান। আমরা ইচ্ছা আছে পড়ার, কিন্তু আমরা পরিবারও ফর্সা নাই লাগে। আমরা আব্বা আম্মা পড়াই তারা না, রাইতিলে ঘুমাইতাই না, ডর পড়ে। মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি আমরা, যাওয়ার পরে এরা নাম নেওয়া নিচে সরকারি ঘর দিছে। তবে এরা পরে জিগাইলে এরা কইছে যে আমরা নাম তো আয় না বা সরকারের দেয় না, সরকারি কিছু আমরা এবার নাই, সরকারি জায়গা জোগান নাই কইয়া তারা বিদায় করে দিলে। এরা বছর একবারে দিন আনে দিন খায়, বা কোনদিন খায় কোনদিন খায় না। আর এই তো ব্রিজের নিচে আছে, কারণ আর তো কোনো মাথা তুইবার ঠাই এরা নাই দুনিয়াত। এরা ওই ব্রিজের নিচে মেঘ ভরে না, অনেক বাই থাকে। কোনো মেম্বার চেয়ারম্যান হতভূমিহীন মানুষে জায়গা দেওয়া হয়েছে, ঘর দেওয়া হয়েছে, কিন্তু তারা আবেদন করার পরেও তারার একটা ঘরের ঠিকানা হয়েছে না। তারপরে তারা এমন অবস্থার মাঝে থাকরা যা উপর দিয়ে গাড়ি চলে, নিচ দিয়ে পানি যায়, ভেতরে তারা থাকেন, পানি একটু হইলে তারা এখান থেকে সরিয়া যাইতে হয়। জেলা প্রশাসন জানায় শীঘ্রই তাদের সরকারি ভূমির বন্দোবস্ত করা হবে। কর্তৃপক্ষের কাছে কাগজপত্র জমা দিলেও মেলেনি কোনো সরকারি ঘর। সরকার বা জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধুই আশ্বাস মিলেছে প্রতিবার। তারা যেহেতু প্রকৃতই ভূমিহীন, তাদেরকে আমরা বন্দোবস্ত যে খাসজমি আছে, খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী তাদেরকে আমরা এই খাসজমি, সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদান করব। আমরা দায়িত্ব হইল খার গড় নাই, একটা ফর্ম লেখা আছে, চেয়ারম্যান আর মেম্বারে শনাক্ত করা যে এর গড় আসি না নাই। ওই ফর্মে যে আমরা দস্তখত দিলাই তাহলে বোঝা যায় এরা গড় নাই, এটা তারা নিয়ে ভূমি বিষয় জমা দিছি। ওখান থেকে এমপির মাধ্যমে যারে গড় দেয় খারেকে দেয় না। গড় তো বানাইছিল আমরা এখানে প্রায় 20টা না 25টা মনে হয় গড় আসিল, কিন্তু মানুষ অনেক মনে করো 100-200 মানুষ। এরা তো আগেই প্রাধান্য দেওয়া জরুরি, আমরা যেটা মনে করি। আমরা তো ডাইরেক্টলি জানি এরা যে গড় দর নাই, বাড়ি গড় নাই, এবং আর্থিক অবস্থা খারাপ। যদি আসে এই সুযোগ, আর আমি আল্লাহ আমার এখানে রাখে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। সরকারি সহযোগিতা এবং অসহায় পরিবারটির পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘর সিলেট বিভাগের একমাত্র প্রত্নতাত্ত্বিক জাদুঘর এটি, যেখানে সংরক্ষিত রয়েছে মানুষ কেনা বেচার দলিলও। তবে প্রচারণার অভাবে আড়ালেই রয়ে গেছে মিউজিয়ামটি। সিলেটের জকিগঞ্জে 1836 সালে মানুষ বেচাকেনা হতো। এ কোনো কল্প কাহিনী নয়, বিক্রির দলিল পর্যন্ত আছে।
আর এই দলিলটি সংরক্ষিত আছে সিলেটের ভাষাসৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরে। ভাষাসৈনিক মতিন উদ্দিন আহমেদের পুরনো স্মারক ও নিদর্শন সংরক্ষণের প্রতি ঝোঁক ছিল। 1980 সালে তার মৃত্যুর পর তার কাছে থাকা সংগ্রহ নিয়ে 2004 সালে যাত্রা শুরু করে এই জাদুঘরটি। পারিবারিকভাবে গড়ে ওঠা এই জাদুঘরের অবস্থান সিলেট নগরীর দরগা গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের 5ম তলায়। প্রাচীন নাগরী লিপি, হাতির দাঁত, স্বর্গের সিঁড়ি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন স্মৃতি, 1300 শতাব্দীর কালো পাথরের তৈরি তৈজসপত্র ও কামানসহ সভ্যতার বিবর্তনে হারিয়ে যাওয়া অসংখ্য স্মৃতি বহন করে চলেছে জাদুঘরটি। দেশ ও দেশের বাইরে থেকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা ঢু মারেন এখানে, তবে বেশিরভাগ সময়ই দেখা মেলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের। বাইরে থেকে এটা দেখলে বোঝাই যায় না যে এটা এত বৈচিত্র্যময়, এত সমৃদ্ধশালী, এত প্রাচীন জিনিসপত্র আছে, যেমন বিভিন্ন প্রাচীন মুদ্রা, বিভিন্ন প্রাচীন পালকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জিনিসপত্র। এটা বাইরে থেকে এক্সপেক্টই করা যায় না যে এখানে এত সমৃদ্ধশালী এই জাদুঘরটা। এক্সেপশনাল অনেক কিছুই, তা সবারই আসা উচিত এখানে। তাহলে অনেক ঐতিহাসিক অনেক কিছু অনেকে জানতে পারবে। সকলের জন্য এখানে ভালো একটা সুযোগ আছে অনেক কিছু জানার। প্রচার প্রচারণার অভাবে জাদুঘরটি সম্পর্কে এখনো অনেকেই অবগত নন। জাদুঘর দেখার মাধ্যমে প্রজন্ম তার পুরনো ইতিহাস জানার সুযোগ পাবে বলে মত এ প্রকাশকের। সিলেটে এই ধরনের মতিন উদ্দিন যে জাদুঘরটা, এটা একটা আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে হয়েছে, যে এখানে হাজার বছরের পুরনো থেকে সাম্প্রতিক জিনিসগুলো ওনারা সংগ্রহ করে নিচ্ছেন। কিন্তু প্রচার প্রচারণার অভাবে আসলে এই জাদুঘরটা আসলে অনেকেই জানে না। জাদুঘর দেখার মাধ্যমে প্রজন্ম তার পুরনো ইতিহাসকে জানবে, তার পূর্বপুরুষদের ব্যবহৃত জিনিস সম্পর্কে জানবে, তাদের পোশাক আশাক সম্পর্কে জানবে, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানবে। ছোট বড় সবার জন্য জাদুঘরটি উন্মুক্ত থাকে বলে জানান কিউরেটর। কয়েন আছে, আমাদের কয়েনটা হচ্ছে জুলিয়াস সিজারের, আমাদের এটার বয়স আনুমানিক 2000-এর উপরে এটার বয়স। তারপরে আছে আপনার চপার প্লেট, এটাও একটা দলিল, এটা নাগরি ভাষার দলিল, এটারও বয়স 1000 বছর। তারপরে আছে আপনার মুসলিম শাড়ি, ঢাকাই শাড়ি। তারপরে আছে আপনার মানুষ বিক্রির দলিল, যেটা আমাদের এখানে একটু খুব বেশি জনপ্রিয়। এটা অনেক জায়গা থেকে মানুষ এই দলিলটা দেখতে আসে। একটা শিলালিপি আছে এখানে, যে একই পাথরের মধ্যে এক পাশে গৌতম বুদ্ধের মূর্তি আর এক পাশে আমাদের ইসলামের হাদিস, এবং হাদিসটা হচ্ছে যে আপনি একটা মসজিদ তৈরি করলে আল্লাহ বেহেশতে 70টা ঘর নির্মাণ করবেন, এই হাদিসটা, এবং এটা ডিটেলস এটা লেখা আছে আমাদের এখানে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত জাদুঘর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাছ ও পাখির অভয় আশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কাবিল। শীতের শুরু থেকে এখানে আসতে শুরু করে পাখিরা, আর এই পাখিদের কলকাকলিতে মুখর থাকে বিলের চারপাশ। অন্য বছরের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা অনেক বেড়েছে বাইক্কাবিলে। শীত মৌসুমে হাজারো পরিযায়ী পাখির দেখা মেলে মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কাবিলে। পাখির কলকাকলিতে মুখর থাকে বিলের পুরো প্রান্তর। এবারও শীতের শুরু থেকেই এসেছে নানা জাতের পাখি। পরিযায়ী পাখির সংখ্যা নির্ভর করে জলের স্তর, আগের মৌসুমের পরিস্থিতি এবং পরিযায়ন পথের উপর। এবার এই বিলে পরিযায়ী পাখির সংখ্যা গড়ে 59%। বাংলাদেশ বার্ড ক্লাব ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সহায়তায় এই গণনা কার্য পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ডক্টর পল থমসনের নেতৃত্বে। পাখিদের নিরাপত্তার স্বার্থে বাইক্কাবিলের নানাবিধ অব্যবস্থাপনা দূর করা প্রয়োজন বলে মনে করেন এই পাখি বিশেষজ্ঞ। This year our total count is 7,870. শ্রীমঙ্গলের বাইক্কাবিলে এবছর শীতকালীন জলচর পাখি গণনায় 38 প্রজাতির 7,870 পাখির তথ্য পাওয়া গিয়েছে। 2024 সালে ছিল 33 প্রজাতির 4,615 এবং 2023-এ ছিল 40 প্রজাতির 6,141টি জলচর পাখি। এখানে পাখির সংখ্যা খুবই ভালো। আমরা যত্নশীল হলে পরবর্তীতে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। It's in good condition and more vegetation. If it's a bit shallower, then we get more wading birds.
প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারির সময়ে পরিযায়ী পাখিরা বাইক্কা বিলে কাটিয়ে থাকে। মাছ পাখির এই অভয়াশ্রম দেখতে শীত মৌসুমে হাজারো পর্যটক ও দর্শনার্থী ভিড় করেন এখানে। শীতের সময় এখানে প্রচুর বিদেশি পাখি আসে। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে বিদেশি পাখি শিকার না করি, তাদেরকে যদি একটা অভয়ারণ্য দিতে পারি, প্রকৃতি যদি বেঁচে থাকে তাহলে মানুষও বেঁচে থাকবে। আর কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা আমাদের জায়গা থেকে যদি সঠিকভাবে করতে পারি তাহলেই পরিবেশও বাঁচবে, মানুষ বাঁচবে, পৃথিবী বাঁচবে, সব কিছু সুন্দর। এখানে আসার পর অনেক ধরনের অতিথি পাখি দেখেছি। আর সোয়াম ফরেস্টটা রাতারগুলো আছে, এখানে আছে, বাট এখানে হচ্ছে কি একদম জঙ্গল জঙ্গল একটা ভাইব আসে, যেটা আমার অনেক ভালো লাগছে। তাছাড়া এই যে গাছের ফাঁকে ফাঁকে একটু একটু রোদ, অনেক ছবি তুলতেছি, এই জিনিসটা অনেক বেশি এনজয় করতেছি বেসিক্যালি আমি। যে শীতের সময় এখানে অতিথি পাখিরা আসে এবং এই অতিথি পাখি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকরা এখানে ছুটে আসে এবং এই পাখির আনন্দ, পাখির শব্দ, কিচিরমিচির শব্দ নিজের মনটাকে ঝুরিয়ে দেয়। মনে হয় যে একটি এই জনকোলাহল থেকে একটি প্রকৃতির সান্নিধ্যে এসে যে একটা আত্মতৃপ্তি, সেই বাইক্কা বিলে এসে সেই আত্মতৃপ্তিটা পাওয়া যায়। ঢাকাতে আসলে থাকতে থাকতে একটা বদ্ধ পরিবেশের মধ্যেই আমরা আর কি আছি, যার কারণে ভাবলাম যে একটু চেঞ্জেরও দরকার আছে। সেই কারণে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যই আর কি নিয়ে আসা। আমিও দেখলাম, অতিথি পাখিও দেখলাম, সব কিছু মিলিয়ে ভালো লাগছে। কিন্তু একটু ব্যবস্থাপনা যদি আরেকটু উন্নত করা যেত, সরকারের কাছে এটাই অনুরোধ আমার আর কি, তাহলে আরও ভালো হতো, হয়তো ট্যুরিস্ট আরও বাড়তো। হারানো পরিবেশ প্রতিবেশ ফিরিয়ে আনতে 2003 সালে সরকারের ভূমি মন্ত্রণালয় প্রায় 250 একর জায়গা নিয়ে বাইক্কা বিলকে মাছ পাখির অভয়াশ্রম ঘোষণা করে। বর্তমানে এ বিলকে যথাযথ সংরক্ষণের দাবি পাখি বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে নানা রকম ফাঁদ পেতে রাতের আধারে পাখি শিকার চলছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পাখি ধরার এসব নির্মম দৃশ্য আবার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর জন্য প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। এই যে বালিয়াস আমরা মারছি সাত দিয়া, দেখতে পাচ্ছেন কি সুন্দর। পরিযায়ী পাখি শিকারের মতো অনৈতিক কাজের পর এভাবেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন দেলওয়ার হোসেন। শুধু দেলওয়ারই নয়, পাখি শিকারীরা এভাবে নানা কৌশলে চালাচ্ছে শিকার কার্যক্রম। গেল কয়েক বছরে ভয়াবহতা দেখা দিয়েছে টাঙ্গুয়ার হাওরে, ফলে এবছর কমে এসেছে পরিযায়ী পাখির সংখ্যা। পাখি শিকার দণ্ডনীয় ফৌজদারি অপরাধ জেনেও আইনের তোয়াক্কা না করে নির্বিঘ্নে পাখি শিকার করছেন হাওরপাড়ের অন্তত শতাধিক পেশাদার পাখি শিকারী। আমরা যখন খেলার মাঠে থাকতাম, অনেক পাখি উড়ে উড়ে এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে টাঙ্গুয়ার হাওরে যেত। আমাদের আশেপাশে হাওরগুলোতে থাকতো শনি হাওর, মাইটানা হাওর। এখন এগুলো যে পাখি শিকার করার জন্য যারা শিকার করে পাখি, ওই শিকারীদের জন্য আমাদের এলাকার পাখি একবারে বিলুপ্তি হয়ে যাচ্ছে। এখন বিদেশি এবং অতিথি পাখিগুলো আমরা আর দেখতে পাই না। টাঙ্গুয়ার হাওরে এখন আর আগের মতো পাখি পড়ে না। আমাদের এলাকায় আগে অনেকগুলো পাখি দেখা যেত, এখন তো আগের যে পাখিগুলো দেখা যেত এখন দেখা যায় না। দেখা না যাওয়ার কারণ কি, আসে না কেন? আমরা এই পাখিগুলো দেখতে চাই। আবার ওরা কিন্তু আবার বিক্রি করে, বিক্রয়ের মাধ্যমে। তো ওই পাখিগুলো বিক্রয় করে কার কাছে? সরকারি আমলা থেকে শুরু করে ব্যবসায়ী এবং বড় বড় রাজনীতিবিদ, যাদের পকেটে টাকা আছে, যাদের টাকার কোনো শেষ নাই, তারাই এগুলো বুক করে। আবার তারাই আবার প্রকাশ্যে বলতেছে যে পাখি মারা যাবে না, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের দেশের বদনাম হচ্ছে। ছোটোবেলা পাখি দেখতাম, উড়িয়া যাইতো, এখন পাখি আসে না। পাখিরে এই অত্যাচার করে, পাখি ফাঁদ দিয়ে মারে, লাইট দিয়ে মারে, অনেকভাবে বিভিন্নভাবে এরা শিকার করিয়া পাখি ব্যস্ত আছে, অবাধে ব্যস্ত আছে। আগে তো অনেক পাখি আসতো, মানে পাখি আসলে যে পুকটুক আছে ওগুলা খেয়ে নিত। এখন রোয়ার মাঝে পুকটুক ধরে, অবশ্য পাখি না আসে তখন বৃষ্টির দিয়া এরকম রাখি আমরা। বছরের জানুয়ারির শুরু থেকেই পরিযায়ী পাখিদের কলকাকুলিতে মুখরিত থাকে টাঙ্গুয়ার হাওর। 2023 ও 2024 সালেও এখানে 50,000-এর বেশি পাখির দেখা মিলেছে। পাখি শিকারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন জানায় কঠোরভাবে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন পাখি শিকারীকে শাস্তির আওতায় আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে আমরা 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কঠোর নজরদারি রয়েছে টাঙ্গুয়ার হাওরে। জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তিনি সবসময় এটি মনিটরিং করবেন এবং নজরদারিতে রাখবেন টাঙ্গুয়ার হাওরে।
1999 সালে এই হাওরটিকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা ও 2000 সালে রামসার সম্মেলনে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2003 সাল থেকে ইজারা প্রথা বিলুপ্ত করে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।